অন্যান্য প্রশ্ন কাঠামো থেকে হিসাব বিজ্ঞান অনেকটাই ব্যতিক্রম। আর বিশেষ করে আমি তোমাদেরকে যে প্রশ্নটি দেখাবো সেই নিয়মে অঙ্কগুলো প্র্যাকটিস করবা, 100% কমন পাবে। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তবে তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা তোমাদেরকে প্রথমে প্রশ্ন কাঠামোটা একটু তোমাদেরকে বিশ্লেষণ করে দেখাচ্ছি। দেখো, এখানে যেই কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে লিখতে বলা হবে। অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, বাট হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে তোমাকে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে মাস্ট শিখতেই হবে। সো এক্ষেত্রে 60টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এবং বিশেষ করে তোমরা প্রথম 3 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? এবং এই যে সংক্ষিপ্ত প্রশ্ন 7টা দেওয়া আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এক্ষেত্রে একটাতে 2 করে, 5টাতে 10 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো সৃজনশীল প্রশ্ন। অন্যান্য ক্ষেত্রে তোমাকে কিন্তু 5টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে বলা হতো। দেখো এখানে বলা হয়েছে সৃজনশীল প্রশ্নের জন্য 10 করে তোমাকে যেই কোনো 4টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে বলা হয়েছে, ঠিক আছে? তো 4 10 কত, 40 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এখন এই 4টা সৃজনশীল প্রশ্ন আসবে তোমার আর্থিক বিবরণী ব্যতীত, অর্থাৎ শেষের যে কঠিন অধ্যায়টা সেটা ব্যতীত তোমাদের বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে 4টা সৃজনশীল প্রশ্ন তুমি অ্যান্সার করবে। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাচ্ছি এই টাইপের অঙ্কগুলো তোমরা মাস্ট প্র্যাকটিস করবা, এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। আচ্ছা, বিষয়গুলো কি আমি একটু তোমাদেরকে দেখাই। যেমন এখানে ক প্রশ্নে বলছে, 1 নং প্রশ্নে কতে বলছে মোট কারবারি ভাট্টার পরিমাণ, অর্থাৎ তোমার এখানে বাট্টার পরিমাণটা বের করতে বলছে। তো বাট্টার পরিমাণ কীভাবে বের করতে, তুমি এটা জানো যে 5% কারবারি বাট্টা বিবেচনা করা হবে। এই যে তুমি এই অ্যান্টিটার উপর এই অ্যান্টিটা এই সবগুলো অ্যান্টির উপর কী করো, 5% বাট্টা করে 3টা অ্যান্টির যোগফল বের করো, বাস তোমার কারবারি বাট্টা বের হয়ে গেল, ঠিক আছে? সেম একইভাবে তোমাকে একটি ক্যাশ মেমো তৈরি করতে বলা হবে, চালান তৈরি করতে বলা হবে। দেখছো, চালান এবং ক্যাশ মেমো এই দুইটা মাস্ট শিখবা। এই দুইটা বারবার পরীক্ষায় অনেক পরীক্ষাতে আসে। সো ক্যাশ মেমো এবং চালান এইটা ভালো করে শিখবা। 2 নম্বর প্রশ্নটা দেখো, এখানে আমরা একটু দেখব, নিচের দিকে যাই। 2 নম্বর প্রশ্নটা তোমাদের মূলত দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে যে রিয়া এন্টারপ্রাইজে 2022 সালে 1 জানুয়ারি তারিখে তার মূলধনগুলো দেখো, প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের যে অঙ্কগুলো, যেমন কতে বলছে প্রারম্ভিক সম্পদের পরিমাণ, তার সম্পদগুলো ছিল কত টাকা, প্রারম্ভিক সম্পদ। এই যে সম্পদগুলো 1 তারিখে এই জায়গাতে দেওয়া আছে, তো সম্পদগুলো যোগ করবে, এটা হচ্ছে সম্পদের পরিমাণ। এরপর সমাপনী মূলধন বের করতে বলছে। সমাপনী মূলধন মানে বছরের শেষে এই জায়গা থেকে সবগুলো এই সম্পদ থেকে দায়গুলো বিয়োগ করলে যেই ফলাফলটা পাবে সেটা হচ্ছে সমাপনী মূলধন। তাহলে স্যার প্রশ্ন হচ্ছে, স্যার আমি এখান থেকে কী শিখবো? তুমি প্রারম্ভিক মূলধন কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবে, সমাপনী মূলধন কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবে। প্রারম্ভিক মূলধন হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে সম্পদগুলো বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। সমাপনী মূলধন হচ্ছে সমাপনী সম্পদ থেকে সমাপনী যে দায়গুলো থাকবে সেগুলো বাদ দিলে সমাপনী মূলধন বের হয়ে যায়, ঠিক আছে? সো সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা মূলধনটা বের করতে পারবো, ঠিক আছে? তো এই যে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, এই অঙ্কটা করবা, ঠিক আছে? এগুলো তোমাদের মূল বইতে এবং গাইড বইতেও এগুলো রয়েছে, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে মাস্ট অঙ্ক আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই যে 3 নম্বর অঙ্কটা, আমরা 3 নম্বরের বাকি অংশ এখান থেকে ডান পাশ থেকে দেখবো, ঠিক আছে? তো তোমরা একটু দেখো 3 নম্বরের বাকি অংশ। এখানে প্রশ্ন বলছে যে জনাব রাজনের মূলধন জাতীয়, এই যে দেখো এই প্রশ্ন থেকে তুমি কী শিখবে, মূলধন জাতীয় ব্যয় আয়, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমি তোমাকে সাজেস্ট করব মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা তুমি শিখবা। আবার মূলধন জাতীয় আয়, সেমভাবে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, এই দুইটা মাস্ট শিখবে, ঠিক আছে? এখান থেকে একটা অঙ্ক মাস্ট আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার, কিন্তু তোমাকে 4টা সৃজনশীল দিতে হবে, ঠিক আছে? এই যে এখান থেকে দেখো ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এখান থেকে একটা আসে। এই যে দেখো আনুষঙ্গিক খরচের পরিমাণ, অর্থাৎ অতিরিক্ত যে খরচগুলো হয় সেগুলোকে প্যাকিং খরচ, এখানে আছে কত টাকা, এই টাকাটা খরচ, আর বিমা খরচ, এই দুটো হচ্ছে আনুষঙ্গিক খরচ, ঠিক আছে? এই দুটো যোগ করবে, আনুষঙ্গিক খরচ বের হয়ে গেল। এরপর চালান তৈরি করে, চালান তো একটু আগে বললাম, চালান, ক্যাশ মেমো, এগুলো ভালো করে প্র্যাকটিস করবা। আর বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদা, দেখো এই বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদা প্রস্তুত করা এবং সাধারণ জাবেদা, 3টার কথা বলছে। জাবেদা থেকে শিখবা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এবং সাধারণ জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এবং সাধারণ জাবেদা, এই 3টা প্র্যাকটিস করবা, এখান থেকে মাস্ট কমন পাবে, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে এরপরের বিষয়, এখানে দেখো একটা ঘর দেওয়া আছে নকদান বই। তো নকদান বইয়ের অঙ্কগুলো অনেকটা ডিফিকাল্ট, তোমরা যারা পারো তারা এখান থেকে দিবা, ঠিক আছে? তবে আমি তোমাদেরকে একটু সহজভাবে সহজ সাজেশনগুলো দিচ্ছি, যে যাতে করে তুমি খুব সহজে অল্প শিখে তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো।
এই যে এখান থেকে দেখো, এখানে খতিয়ানের অংশটা একটু কিছুটা সহজ আছে, খতিয়ানের অঙ্কগুলো তোমরা করবা। আর বিশেষ করে এখানে র্যামিল তৈরি করতে বলছো। সো র্যামিল মানে হচ্ছে জাস্ট ডেবিট ক্রেডিট, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, ঠিক আছে? তো ডেবিট ক্রেডিট র্যামিল তৈরির ক্ষেত্রে সবসময় মনে রাখবা কিছু কিছু এন্ট্রি তোমার র্যামিলে আসবে না। সেগুলো হচ্ছে শুরুতে টাকা, নগদ তহবিল, এবং শেষে পণ্য অর্থাৎ মজুত পণ্য বা সমাপনী মজুত পণ্য, এইগুলো কিন্তু র্যামিলে আসে না। সো আচ্ছা, এখন আমাদেরকে বলছে নিয়মিত আয়ের পরিমাণ এটা বের করতে বলছে, র্যামিল তৈরি করা এটা শিখবা। চলতি সম্পদ চলতি দায়, স্থায়ী সম্পদ স্থায়ী দায়, স্থায়ী সম্পদ স্থায়ী দায়, চলতি সম্পদ চলতি দায়, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের মূল বইতেও আছে, গাইড বইতে তো আছে, এগুলো মূল বইতেও এগুলো সাজানো আছে, ঠিক আছে? তাহলে র্যামিল শিখবে। কি বলছে তোমাদেরকে? র্যামিল শিখবা। আচ্ছা, আরেকটা বিষয় সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ, সেই অঙ্কটা এখানে কিন্তু শেষে দেওয়া হয়েছে, যে দেখো যে কোন ঘটনাসমূহ লেনদেন করে যে তথ্যের আলোকে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট টাকার পরিমাণ, এই অঙ্কটা মাস্ট শিখবা। আমি আবার বলছি, কি বলছি, যে যেই ঘটনাসমূহ লেনদেন নয় তার মোট পরিমাণ নির্ণয় করে, এই অঙ্কটা মাস্ট করবা। এরপরে দেখো বলা হচ্ছে কারণ সহ লেনদেন সমূহের কারণ সহ ব্যাখ্যা বললে ওই যে তারিখ, লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা, তিনটা ঘরের যে অঙ্কটা এইটা করবা, এইটা মাস্ট করবা। আমি আবার বলছি তোমাদের এই অঙ্কটা মাস্ট করবা। এরপর উপযুক্ত সমীকরণে, লেনদেন সমীকরণে, হিসাব সমীকরণের প্রভাব, এইটা করবা, ঠিক আছে? এই অঙ্কটা তোমাদের মাস্ট পরীক্ষাতে আসবে, ঠিক আছে? তো আমি যেগুলো দেখেছি এখান থেকে অলরেডি 5টাই তোমার কমন পড়ছে। সো প্রশ্ন থাকবে কয়টা? 7টা। তুমি এই 7টা থেকে 4টা দিবা। আমি যেই সহজ অধ্যায়গুলো দেখাই দিলাম এখান থেকে অঙ্কগুলো করবা। আচ্ছা, এরপরে আসি তোমাদের আর্থিক বিবরণী। এখান থেকে কিন্তু তোমাদের মূলত 20 নাম্বারের পরীক্ষা হবে। সো এক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অনেকটা কঠিন, বাট যদি বুঝতে পারো তো সেটা তোমার জন্য অনেকটা সহজ হবে। যা দেখো এখানে বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, এখানে কঠিন হবেই। সো এক্ষেত্রে কিন্তু 20 নাম্বার, দেখো একটা প্রশ্ন অ্যান্সার করো 20 নাম্বার। এখানে একটা প্রশ্নের প্যাটার্নটা দেখো একটু ব্যতিক্রম নিয়মের। সো দেখো এখানে নিচে প্রশ্ন থাকবে না, প্রশ্নটা এখানে বলা হয়েছে যে 31 সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। দেখো প্রশ্নটা গেল বিশদ আয় বিবরণী প্রস্তুত করা শিখবা, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা শিখবা, এবং আর্থিক অবস্থা বিবরণী। 3টা প্রশ্ন করা হয়েছে। আমি আবার বলছি, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী, 3টা অঙ্ক তোমাকে করতে হবে। টোটাল হচ্ছে 20 নাম্বার। এই জায়গাতে একটা অঙ্কে মানে 3টা প্রশ্ন, এটাতে 20 নাম্বার। এখন দেখো এই অঙ্কটা ব্যবহার করে, অর্থাৎ এই প্রশ্ন কাঠামো ব্যবহার করে আমাদেরকে 3টা যে বিষয় করতে হবে। আবার এখানে কিছু সমন্বয় দেওয়া আছে, তোমরা যদি একটু সমন্বয়গুলো দেখো তাহলে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তো আর্থিক বিবরণী যারা পারো তারা তো অবশ্যই দিবা। আর যারা অন্যান্য অধ্যায় থেকে আমি যেই বিষয়গুলো তোমাদেরকে টপিকগুলো তুলে ধরলাম, এই বিষয়গুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, এখান থেকে মাস তোমরা কমন পাবে। সো শিক্ষার্থীরা, সর্বশেষ আবারও রিকোয়েস্ট থাকবে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমাদের এই চ্যানেলে তোমাদের গ্রুপিয়াল সকল বিষয়ের নমুনা প্রশ্ন এবং কিভাবে অ্যান্সার করতে হবে সকল দিক নির্দেশনা তোমাদের জন্য দেওয়া